হ্যালো এভরিওয়ান, আমি রাহুল। আর আজকের এই ভিডিওতে আমি সরল ও চক্রবৃদ্ধি সুদের কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে এসেছি। তো দেখো, ভিডিওতে কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সও দেওয়া হয়েছে, যেটা পিএসসি মিসলেনিয়াসের কোশ্চেন এই টপিক থেকে এসেছিলো। তো সেই কোশ্চেনগুলো দেওয়া হয়েছে। তো দেখো, এটা আমার 12 নম্বর ক্লাস, বা বলতে পারো যেটা আমার 12 নম্বর চ্যাপ্টার। এর আগেও 11টা চ্যাপ্টার কিন্তু পড়ানো হয়ে গেছে বা ভিডিও দেওয়া হয়ে গেছে। যদি এখনও কেউ না দেখেছো, তো আর টাইম নেই, সেগুলো অবশ্যই দেখে নাও এবং সেগুলো প্র্যাকটিস করতে থাকো, কারণ যত বেশি প্র্যাকটিস করবে ততই কিন্তু ভালো হবে। তো এটাও একটা খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট। তো এখান থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে, যেহেতু 100টা নাম্বারের পরীক্ষা, 1.5 ঘন্টা টাইম। এবার দেখো, ম্যাথের ক্ষেত্রে কী হচ্ছে না, স্পিডটা বাড়াতে হবে, কারণ 1.5 ঘন্টার মধ্যে 100টা নাম্বার করাটা একটু চাপ। তো সেই ক্ষেত্রে যতটা বেশি স্পিড বাড়ানো যাবে, তো স্পিড তখনই বাড়বে যতটা প্র্যাকটিস করবে। আমি যেভাবে ধরো অঙ্কগুলো দিচ্ছি, সেই অঙ্কগুলো যদি খাতায় লিখে লিখে প্র্যাকটিস করো, তাহলে একটা হচ্ছে লিখার প্র্যাকটিসটা হবে। 2 নম্বর যেটা কাজ হবে, যে এই টাইপের যদি অঙ্ক পড়ে তাহলে সহজেই কিন্তু করতে পারবে। প্লাস হচ্ছে প্র্যাকটিস করলে যে কোনো টাইপের অঙ্ক পড়ুক করা যাবে। তো সেই জন্য বলছি যে চ্যাপ্টার ওয়াইজ, যেভাবে আমি প্রথম থেকে বলে আসি, চ্যাপ্টার ওয়াইজ খাতায় লিখে রাখো এবং সেভাবে প্র্যাকটিস করো, আলাদা বই ধরে প্র্যাকটিস করো। আর আমি যতগুলো, প্রত্যেকটা ভিডিওতে আমি 7টা 8টা করে অঙ্ক দিচ্ছি, এবং শেষের দিকের ভিডিওগুলোতে আমি 10টা পর্যন্ত অঙ্ক দিয়েছি, যেন বেশি বেশি অঙ্ক দিলে তোমাদের সুবিধা হয়। এবং তার সঙ্গে যেটা করছি, যে আমি কিছু অঙ্ক তোমাদের করতে দিচ্ছি, তাহলে হয়তো একটা অঙ্ক দিলাম, সেটা আবার করতে দিলাম একটা, সেই রকমই কিন্তু আলাদা ডিজিটে। তাহলে সেগুলো করলে কী হয়, প্র্যাকটিসটা হচ্ছে। তো ঠিক একই রকমভাবে মোটামুটি আমরা এসে গেছি 12 নম্বর চ্যাপ্টারে। আর 2টো কি 3টে চ্যাপ্টার আছে, তাহলে ম্যাথের পুরোপুরি সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে। এবার কাজ হচ্ছে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তো এটা সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, এখান থেকেও কোশ্চেন আসার খুবই সম্ভাবনা আছে। তো আমরা দেখে নিই। তো দেখো, প্রথম অঙ্কটা যেটা নিয়েছি সেটা পিএসসি মিসলেনিয়াস এক্সামে পড়েছিল 2009। কি বলা হয়েছে, দ্য রেট অফ ইন্টারেস্ট বিং ইন্টারেস্টেড ফ্রম 10% টু 12.5%, এ ম্যানস ইয়ারলি ইনকাম ইনক্রিজ বাই ₹1,250, ফাইন্ড দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য ইনক্রিজ ইনকাম। কি বলা হয়েছে না, 10% থেকে 12.5% সুদটা, মানে সুদের হারটা বেড়ে যাওয়াতে 1250 টাকা এক্সট্রা ইনকাম হয়েছে, মানে যেটা হচ্ছে, তাহলে তার কত প্রিন্সিপাল অর্থাৎ আসল টাকা কত ছিল এবং কতটা ইনক্রিজ হয়েছে ইনকামটা, সেটা হচ্ছে বলতে হবে। তো কি করব, তো দেখো, ধরি আসল পি, মানে এখানে আমরা আসলটাকে কত না এক্স টাকা ধরে নিলাম। এবার 10% সুদের হারে 1 বছরের সুদ আমরা কী হচ্ছে না বার করে নিচ্ছি, না P/100 সেই হিসাবে বার করে নিলাম, সেটা এটা হলো। এবং 12.5% সুদের হারে 1 বছরের সুদ কি, সেটা আমরা বার করে নিলাম। তো দুটোই 10% হার এবং 12.5% দুটো আমরা বার করে নিলাম। এবং এবার কি করলাম না, এইখানে তো সেটাই বলা হয়েছে, এই দুটোর যে সুদ সেটার মাইনাসটাই বলা হয়েছে 1250 টাকা। কারণ কি হয়েছে, 10% থেকে 12.5% কি সুদের হারটা বেড়েছে, তখন 1250 টাকা এক্সট্রা এসছে। তাহলে এটা তো দুটোর মাইনাসটাই তো 1250। তো এইখান থেকে আমাদের এক্সের মানটা কত আসছে না 50,000। অর্থাৎ আমরা প্রিন্সিপালটা পেয়ে গেলাম কত না 50,000। এবার আমাদের প্রিন্সিপাল হচ্ছে 50,000, 12.5% সুদ 1 বছরের জন্য, আর নিচে 100 হবে, তাহলে কত সুদ বেরোচ্ছে 6,250 টাকা। এটাই বলেছে যে বর্ধিত আয় কত না, বর্ধিত আয় হয়েছে 6,250 টাকা। তো এরকমই কোশ্চেন আসবে। তো এটা পিএসসি মিসলেনিয়াসে 2009-এর কোশ্চেন। নেক্সট দেখো, এটাও পিএসসি মিসলেনিয়াস এক্সামে 2009 পড়েছিল না, ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট ফর ₹2,000 ফর 3 ইয়ার্স অ্যাট দ্য রেট অফ 10% পার অ্যানাম। এইরকম টাইপের অঙ্ক। এখানে দেখো, এটা কম্পাউন্ড ইন্টারেস্ট। তো কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে অঙ্কটার সূত্র জানলেই হয়, কিন্তু কি প্রবলেমটা হয় না, মানে যেটা সমাধানটা করতে হয় সেটাতে একটু প্রবলেম হয়, কারণ এখানে একটা স্কোয়ার থাকে, বা মানে স্কোয়ার নয়, স্কোয়ার বা কিউব এইরকম টাইপের একটা ডিজিট চলে আসে, সেই ক্ষেত্রে একটু প্রবলেম হয়। তো সেই জন্য এই যে কোনো নাম্বার ধরে এটা প্র্যাকটিস করো। যেমন 2000 এখানে দেওয়া আছে কত না 2000, সেটা তুমি 4000 করে নাও, টাইমটাকে 5 করে নাও। তো 5 করবে না, কারণ 5 করলে অনেকটা বেশি প্রবলেম হবে। কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম 2 বা 3-এর মধ্যেই থাকে, কারণ ওর থেকে বেশি দিলে অঙ্কটা অনেক বড় হয়ে যায়, অ্যান্সারটা অনেক মানে বার করাটা কঠিন হয়ে যায়। তো এটা কী করব না, দেখো আসল হচ্ছে 2000 টাকা,
সুদের হার কত 10% বলে দিয়েছে, সময় হচ্ছে 3 বছর, এবার সুদাসল কত। তো আমাদের সূত্রটাকে জানতে হবে যে এ সমান পি ইন্টু 1+r/100t, এটা হচ্ছে আমাদের সূত্রটা। এবার কি হচ্ছে না, এবার এ সমান আমরা মানগুলো বসিয়ে দিলাম, আমাদের এ বার করতে হবে অর্থাৎ সুদ আসল বার করতে হচ্ছে। তাহলে কত টাকা হচ্ছে, প্রথমে আমরা সুদ আসলটা বার করবো, আমাদেরকে বার করতে বলেছে কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ সুদটা বার করতে বলেছে। তো আমরা প্রথমে যদি সুদ আসল বার করে নিই এবং সেখান থেকে আসল বাদ দিই তাহলে আমরা সুদটা পেয়ে যাব। তো এখানে দেখো 2000 ইন্টু 1+10/100 কিউব, এইটার জন্যই বলছিলাম যে এরকম যে মাথার উপরে আসছে সেটার জন্য কি হয় অ্যান্সারগুলো বার করতে একটু প্রবলেম হয় বা অঙ্কটা কঠিন হয়ে যায়, তো সেটা ভালো করে শিখে রাখতে হবে। তো কীভাবে করছি না, 2000 ইন্টু এটা কাটাকাটি করে 11×10 এসছে কিউব, এবার সেটাকে এরকম আকারে লিখে নিলাম এবং গুণ করে নিলাম। তো এটাই হচ্ছে, যদি এখানে 3-এর জায়গায় 5 থাকতো তাহলে আরও ×11 তাহলে অনেক বড় হয়ে যায়, সেই জন্য এটা 2 বা 3-এর মধ্যেই কিন্তু ম্যাক্সিমাম অঙ্ক থাকে। আর দেখতে পাচ্ছ যে পিএসসি মিসলেনিয়াসে যখন এই টাইপেরই অঙ্ক পড়ছে তাহলে আইসিডিএসেও কিন্তু এই টাইপেরই পরীক্ষায় আসতে পারে। তো এই চ্যাপ্টার থেকে যে দেখো একই ইয়ারের দুটো কোশ্চেন একই জায়গা থেকে, সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট দুরকমই কোশ্চেন এসে গেছে, তাহলে তোমাদের কোশ্চেন যখন 100 নাম্বারে হবে সেখানে তো থাকার একটা খুবই সম্ভাবনা আছে যে থাকবেই। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত টাকা হলো না 662 টাকা। এবার দেখো এখানেও দেখো এটা হচ্ছে পিএসসি মিসলেনিয়াস এক্সাম 2010-এর কোশ্চেন। কি বলা হয়েছে না, ₹600 অ্যাট দ্য রেট অফ 4% সিম্পল ইন্টারেস্ট পার অ্যানাম অ্যান্ড ₹500 অ্যাট দ্য রেট অফ 6% পার অ্যানাম আর লেন্ট অন দ্য সেম ডেট। তাহলে দুটো টাকা নেওয়া হয়েছে, একটা 600 টাকা 4% সরল সুদে এবং 500 টাকা 6% সরল সুদে নেওয়া হয়েছে এবং দুটোকে একই সময় মানে নেওয়া হচ্ছে। এবার কী বলছে, আফটার হাউ মাচ টাইম দ্য অ্যামাউন্ট অন বোথ প্রিন্সিপাল বি ইকুয়াল, তাহলে কত সময় পর দুটো প্রিন্সিপাল সমান হবে। তাহলে এটা কি করতে হবে না, আমরা দেখো না ধরি এক্স বছর পরে দুটি ক্ষেত্রে মোট টাকা সমান হবে। এখানে কি বলা হয়েছিল কোশ্চেনে না, যে কত বছর পর দুটো টাকা সমান হবে, মানে সুদ আসলটা সমান হবে কত বছর পর। তো সেটা আমরা ধরে নিচ্ছি যে এক্স বছর পরে দুটি ক্ষেত্রে মোট টাকা সমান হবে। তাহলে প্রথম ক্ষেত্র আর দ্বিতীয় ক্ষেত্র আমরা লিখে নিলাম। তো আমাদের প্রথম ক্ষেত্রে কি লিখছি না, এখানে পি সমান 600 টাকা সেটা বলে দিয়েছে, আর সমান 4%, টি সমান এক্স, এখানে আমরা সময়টা এক্স ধরেছি। দ্বিতীয় ক্ষেত্রে পি সমান 500, আর সমান 6% এবং এক্স টি সমান এক্স। এবার প্রথম ক্ষেত্রে সুদ আসল এবং দ্বিতীয় ক্ষেত্রে সুদ আসল আমরা বার করে নিচ্ছি। তাহলে প্রথম ক্ষেত্রে সুদ আসল কত না 600 প্লাস PRT/100 করলাম, এখান থেকে আমরা 600 প্লাস 24x পেয়ে গেলাম। দ্বিতীয় ক্ষেত্রে সুদ আসল কত হচ্ছে না, দ্বিতীয় ক্ষেত্রে সুদ আসল সেম 500 প্লাস PRT/100 করে পেয়ে গেলাম কত 500 প্লাস 30x। এবার প্রশ্ন মতে কী বলা হয়েছে না, এই দুটো টাকা হচ্ছে সমান, অর্থাৎ দুটো সুদ আসল হয়ে যাচ্ছে সমান। তাহলে সেটাই করা হয়েছে এখানে, 600 প্লাস 24x এবং 500 প্লাস 30x দুটোকে সমান করে x সমান আমরা 16.2/3 পেয়ে গেলাম। তাহলে এখান থেকে কী বোঝা যাচ্ছে না, 16.2/3 বছর পরে উভয় ক্ষেত্রে টাকার পরিমাণ সমান হবে, বাস এটাই অঙ্ক। তাহলে এখন দেখলে যে কোশ্চেনগুলো কিন্তু খুব একটা কঠিন নয়, একদম বেসিক লেভেলের কোশ্চেন, আর এরকমই কোশ্চেন থাকে। তাহলে শুধুমাত্র প্র্যাকটিসের দরকার, কারণ স্পিড বাড়াতে হবে। 1.5 ঘন্টাতে 100টা নাম্বারের কোশ্চেন করার জন্য স্পিড চাই, কারণ লিখে লিখে করতে হবে। এমসিকিউ নয় যে ফটফট করে শর্টকাট প্রসেসে কিছু করবে, সেই ক্ষেত্রে না, পুরোপুরি লিখে বোঝাতে হবে তোমাকে অঙ্কটা, যে তুমি মানে স্টেপ জাম্প করা যেতে পারে কিন্তু এমন স্টেপ জাম্প করা যাবে না যেন কিছু বোঝাই না যায়। ছোটোখাটো যদি একটু করা যায় সেক্ষেত্রে যেন বোঝা যায় যে এটার পর এটা হচ্ছে, মানে মোট কথা হচ্ছে তোমাকে বুঝিয়ে দিতে হবে যে তুমি অঙ্কটা জানো, আর অবশ্যই অ্যান্সারটা ঠিক থাকতে হবে এবং প্রসেসটাও ঠিক থাকতে হবে। তো এবার দেখো, এটা পিএসসি মিসলেনিয়াস এক্সামে 2010-এ পড়েছিল। কী কোশ্চেন না, এ পার্সন borrowed ₹8,000 on a condition that at the end of each year the interest at 10% per annum.
তাহলে 8,000 টাকা ধার নিয়েছিল। কোন কন্ডিশনে নিয়েছিল না 8,000 টাকা 10% হারে নিয়েছিল, ঠিক আছে। এবার কি কন্ডিশন নিয়েছিল না 10% হারে নেওয়ার পর যে টাকাটা হবে, অর্থাৎ 8,000 টাকা 10% করলে হচ্ছে কত টাকা না 800 টাকা। তো সেই 800 টাকাটাও তার পরের বছর যোগ হয়ে যাবে 8,000-এর সঙ্গে, তাহলে 8,800 হয়ে যাবে। সেই 8,800 টাকার আবার 10% করতে হবে। মানে ঘুরিয়ে ফিরিয়ে বলতে চাইছে যে এটা কম্পাউন্ড ইন্টারেস্ট হবে, সেটা ডাইরেক্ট বলে দেয়নি, সেটাকে বুঝে নিতে হবে, ঠিক আছে। তো উইল বি অ্যাডেড উইথ দ্য প্রিন্সিপাল ইফ হি উড বি ফ্রি ফ্রম লোন বাই রিপেইং rupees 10,648, how many years later would he repay his loan? কত বছর পর তাহলে সে তার লোনটা চুকিয়েছে, মানে 10,648 টাকা দিয়েছে এই প্রসেসে। তো এবার আমরা দেখে নিচ্ছি কি করতে হবে। না ধরি টাকা ধার করার এক্স বছর পরে লোন শোধ করেছেন, ঠিক আছে। তাহলে পি সমান 8,000, আর সমান 10%, এ সমান জানি এবং টি সমান এক্স বছর আমরা ধরে নিয়েছি। এবার এ সমান পি ইন্টু 1+r/100⁴x, এটা সূত্রটা, সেখানে সূত্রে আমরা মানটা বসিয়ে দিলাম। মান বসানোর পর এই 8,000কে আমরা নিচে নিয়ে চলে এলাম, তো সেই এটা হয়ে গেল এবং এই দিকটা কাটাকাটি, মানে এই দিকটা এরকম থাকলো। এবার আমাদের কি করতে হবে, এক্সের মানটা কীভাবে বার করব। তো প্রথমে এটা কাটাকাটি করে এই আকারে নিয়ে এলাম না 1331 আর নিচে 1,000, আর এখানে আছে 10⁻x। তো এই যে এই অংশটা আছে এটাকে আমাদের এক্সের মানে কিউবের আকারে এখানে এসে গেল, মানে 11-এর কিউব আর 10-এর কিউব করলে তাহলে এখানে উপরে এক্সটা সমান হয়ে গেল 3। তো এইটাই হচ্ছে ভাবতে হয়, এখানে এমন একটা চলে আসবে যেটাতে কিউব হয়ে যাবে, অর্থাৎ এক্স উপরেও এখানে মানে দুদিকে একই চলে আসবে। এখানে যেমন 11/10 আছে, এমন কিছু হবে যে এদিকেও ওইটাই আসবে, কারণ এরকম অঙ্ক এরকম একটা মিলবেই। তা সেটার জন্য একটু এইটার প্রসেসে কি একটা সময় লাগে, মানে বুঝতে অসুবিধা হয় কত দিয়ে যাবে না যাবে। তো একটা আইডিয়া করা যায় যে এইদিকে যত আছে তার মানে সেদিকে অতটাই হবে, তো সেটা দিয়ে ডাইরেক্ট ওটা নিয়ে গুণ করতে শুরু করা হয়। মানে 11, তাহলে 11কে 11 × 11 × 11 করে দেখলে হয়তো 1331 বেরিয়ে গেল। তাহলে অত ভাবতে হচ্ছে না যে কী দিয়ে যাবে না যাবে। তো এক্স সমান কত বেরোচ্ছে, এক্স সমান 3 বেরোচ্ছে, অর্থাৎ টাকা ধার করার 3 বছর পর তিনি লোন শোধ করবেন। বোঝা গেল। এবার নেক্সট দেখি। নেক্সট বলেছে একই সময়ে অমল ব্যাংকে ও পলাশ পোস্ট অফিসে 2,000 টাকা করে জমা রাখেন। তাহলে একই সময়ে অমল ব্যাংকে রেখেছিলেন আর পলাশ পোস্ট অফিসে 2,000 টাকা করে জমা রাখেন। 3 বছর পর তারা সুদ সহ যথাক্রমে 2,360 টাকা ও 2,480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসে বার্ষিক সরল সুদের হারের অনুপাত কত? খুব সহজ অঙ্ক, ঠিক আছে। তো অঙ্কগুলো চেষ্টা করো না দেখে করার, যেটা আমি করতে দিচ্ছি সেটা তো অবশ্যই করবে, এবং যেগুলো আমি মানে দেখিয়ে দিচ্ছি সেগুলো না দেখে করার চেষ্টা করবে এবং খাতায় লিখে লিখে করবে। আসল জিনিস হচ্ছে খাতায় লিখে করতে হবে, সেই জন্য বিশেষ করে বলা, কারণ যত খাতায় লিখা হবে তত প্র্যাকটিস হবে। তো কী করতে হবে না অমল ব্যাংকে জমা দেন 2,000 টাকা, 3 বছর পর, তাহলে 3 বছর পর তিনি সমৃদ্ধি মূলে 2,360 টাকা পান। পি সমান 2,000, টি সমান 3 বছর, আই সমান আমরা 360 টাকা, কারণ 2,360 - 2,000 আর সমান X% ধরে নিলাম। তাহলে এখানে আমরা কি পেয়ে গেলাম না 360 সমান, মানে সূত্রটা বসিয়ে X সমান আমরা পেয়ে গেলাম কত 6, অর্থাৎ আমরা কি পেয়ে গেলাম না আর। তো 6% হারে কে দিয়েছিল না ব্যাংক দিয়েছিল। এবার একই রকমভাবে ব্যাংকের সুদের হার তাহলে 6% হলো। এবার পলাশ পোস্ট অফিসে 2,000 টাকা 3 বছর পর তিনি স্ববৃদ্ধি মূল্যে 2,480 টাকা পান। তাহলে পি সমান তো 2,000, টি সমান 3 বছর বলাই হয়েছে, আই সমান হচ্ছে 480 টাকা। তাহলে আর কত সেমভাবে আমরা বসিয়ে দিলাম এবং এখান থেকে 8 পেয়ে গেলাম। অর্থাৎ পলাশের পোস্ট অফিসের সুদের হার হচ্ছে 8%। তাহলে ব্যাংক ও পোস্ট অফিসের অনুপাত কত না ব্যাংক দিচ্ছে 6% আর পোস্ট অফিস দিচ্ছে 8%, তাহলে সেটাকে অনুপাত করে দিলে 3:4 হচ্ছে। বোঝা গেছে। এবার নেক্সট দেখো 6 বছরে দ্বিগুণ হবে, 6
বছরে কী হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। এই শর্তে এক ব্যক্তি ব্যাংকে 3,000 টাকা স্থায়ী আমানতে রাখেন, স্থায়ী আমানতে সুদের হার কত? তাই এখানে দেখো যখনই বলবে দ্বিগুণ হয়ে যাবে, অর্থাৎ কি দ্বিগুণ হয়ে যাওয়ার অর্থ আসল এবং সুদ দুটো সমান হয়ে যাবে। এখানে আসল সমান 3,000 টাকা দেওয়া আছে, তাহলে সুদও 3,000 হবে। এখানে সময় 6 বছর বলে দিয়েছে, তাহলে বার করতে হবে সুদের হার। সবই জানো, শুধু সুদের হারটা বাদ দিই, তাহলে বসিয়ে করে নেবে। তো এই অ্যান্সারটা কত হচ্ছে সেটা কমেন্টে জানাবে। নেক্সট হচ্ছে 6% হারে টাকা ধার নিলে 1996 সালের 4 জানুয়ারি থেকে 17 মার্চ পর্যন্ত 625 টাকার সুদ আসল কত হবে? তো এখানের অঙ্কটা এই জন্য আমি দিয়েছি কারণ এটা একটা দিনের হিসাবে বার করতে হচ্ছে। কি করতে হচ্ছে না, এখানে 6% হার বলে দিয়েছে। তো যেটা আমি বললাম যে আমাদেরকে লিখে নিতে হবে, মানে আর সমান কত, পি সমান কত, টি সমান কত, এই তিনটা জিনিস লিখে এবং আই সমান কত, তাহলে কি অঙ্কটা অনেকটা সহজ হয়ে যায়। এখানে আর সমান 6 দিয়ে দিয়েছে। এবার 1996 সালের 4 জানুয়ারি থেকে 17 মার্চ পর্যন্ত এখানে একটা দিন দিয়ে দিয়েছে, মানে এত দিন পর্যন্ত 625 টাকা সুদ আসল কত হবে? তাহলে কত হবে? তো এখানে কি হচ্ছে, না প্রথমে আমরা সময়টা বার করে নিচ্ছি। এখানে কি বলেছিল, এখানে বলেছিল 4 জানুয়ারি থেকে, তাহলে 4 জানুয়ারি থেকে যদি হয় তাহলে জানুয়ারি মাসটা 31 দিনের হয়, তাহলে 4 দিন বাদ গেলে 27 দিন প্রথম, প্লাস হচ্ছে এখানে 1996 সাল বলেছে, তাহলে সেটা একটা লিপিয়ার মাস, তাহলে ফেব্রুয়ারি মাসে 29 দিন হবে। নেক্সট হচ্ছে 17 মার্চ পর্যন্ত, তাহলে সেই মাসে 17 দিন, তো টোটাল হচ্ছে 73 দিন। এবার 73 দিন আমরা দিনের হিসাবে সূত্রটা জানি না, আমরা সূত্রটা কিসের হিসাবে জানি না, বছরের হিসাবে জানি। তো বছরের হিসাবে যদি আমরা সূত্রটা জানি, তো সেই ক্ষেত্রে আমাদেরকে 365 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে 1/5 বছর আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম। এবার কি করতে হবে না, এবারে সুদ আমরা বার করে নেব। কি আমরা সবই জানি, আসল আমরা জানি 625 টাকা, সময় হচ্ছে কত, সময় হচ্ছে 1/5 বছর, সেই 5টা নিচে আছে, আর সুদের হারটা হচ্ছে 6% এবং নিচে 100 দিতে হয়, তাহলে এখান থেকে আমরা 7.5 টাকা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে সুদ প্লাস আসল সমান হয়ে গেল কত টাকা, 632 টাকা 50 পয়সা। এবার নেক্সট কি আছে না, একই হার সুদে 300 টাকা 4 বছরের জন্য এবং 500 টাকা 3 বছরের জন্য ধার দিয়ে মোট 162 টাকা সুদ পাওয়া গেল, সুদের হার কত? তাই এটাও সহজ অঙ্ক, তোমরা নিজেরা করো। এখানে বলেই দেওয়া হয়েছে যে কীভাবে ভাবতে হবে, না ভাবার সময় একটা জিনিস ভাবতে হবে যে আমাকে কী জিনিস দিয়ে দিয়েছে আর কী জিনিসটা বার করতে হবে। এরকম যখনই ভেবে নেবে তখনই অঙ্কটা সহজ হবে। এখানে কি দিয়ে দিয়েছে, এখানে 300 টাকা দিয়ে দিয়েছে, একই হারে সুদে 300 টাকা সময় দিয়ে দিয়েছে, 500 টাকা সময় দিয়ে দিয়েছে ধার দিয়ে, মোট এত টাকা সুদ পাওয়া গেলে সুদের হার কত, এরকমভাবে দিলে আমাদেরকে ভেবে করতে হবে। তো কত অ্যান্সার হচ্ছে সেটা কমেন্ট করবে। নেক্সট হচ্ছে না, এক ব্যক্তি বার্ষিক 5% হারে সুদে 8,000 টাকা ধার করে, ওই টাকায় একটি বাড়ি নির্মাণ করলো। তাহলে এক ব্যক্তি বার্ষিক কত না 5% হারে 8,000 টাকা নিয়েছে, 5% হারে 8,000 টাকা নিয়েছে, ওই টাকায় একটি বাড়ি নির্মাণ করলো, ওই বাড়ি মাসিক 100 টাকা হিসেবে ভাড়া দিল, তাহলে মাসে মাসে 100 টাকা হিসেবে ভাড়াও দিয়ে দিল। এখানে সময়টা যে হচ্ছে একদম ধার নেওয়ার থেকে কাউন্ট করতে হবে। ওই ভাড়ার টাকা জমিয়ে কত বছরে সুদে মূলে তাহার দেনা পরিশোধ করতে পারবে? ভালো অঙ্ক এটা। তো কীরকম হচ্ছে না, দেখো 8,000 টাকার 5% হারে, 8,000 টাকার 5% হারে 1 বছরের সুদ কত না, 1 বছরের সুদ হচ্ছে কত টাকা না 400 টাকা। যদি আমরা হিসাব করি যে 1 বছরের সুদের হিসাব করি, তাহলে 1 বছরে 400 টাকা সুদ হচ্ছে। এবার লোকটি ঋণের জন্য বছরে 400 টাকা সুদ দিতে হচ্ছে, তাহলে ঋণ যেটা নিয়েছে সেটার জন্য বছরে 400 টাকা করে শুধুমাত্র সুদ দিতে হচ্ছে, তাহলে মূলটা কিন্তু থাকলোই। এবার তাহলে প্রত্যেক বছর তার কত টাকা না, 1 বছরে সে ভাড়া পাচ্ছে 1200 টাকা, তাহলে প্রত্যেক বছর, অতএব প্রতি বছর ভাড়া থেকে সুদের 400 টাকা করে দেওয়া, আরও 800 টাকা থাকে, তা 400 টাকা দিয়ে দেওয়ার পরও 800 টাকা করে প্রত্যেক বছর তার বাড়ছে। তাহলে এই 800 টাকাটা প্রত্যেক বছর দিবে মালিককে, তাহলে 800 করে করে 10 বছর, এইভাবে কি বলেছে না, এইভাবে ঋণের 800 টাকা শোধ হতে, ঋণের 8,000 টাকা শোধ হতে 8,000 ভাজিত 800 করে
বছর সময় লাগবে। তাহলে কত বছর সময় লাগছে? না 10 বছর সময় লাগছে, কারণ 800 টাকা করে প্রত্যেক বছর বেঁচে যাচ্ছে। তাহলে 800 করে 10 বছর যদি করা হয় তাহলে 8,000 টাকা। এবার যেটা হচ্ছে সুদ পাওয়া যাচ্ছে, সেই সুদটা কিন্তু আমরা প্রথমেই বার করে নিয়েছি 400 টাকা, অর্থাৎ প্রত্যেক বছর 400 টাকা করে যে সুদ দিতে হচ্ছিলো সেটা আমরা প্রথমেই বাড়ি ভাড়া থেকে আলাদা করে নিয়েছি। অর্থাৎ বাড়িটা ভাড়া নিয়ে সে 10 বছরে তার শোধটা মানে তার যে ঋণটা সেটা সে শোধ করতে পারবে। তো বোঝা গেছে। তো ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে দাও, কারণ তোমাদের যদি এটা হেল্পফুল হচ্ছে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও আর ভিডিওটাকে শেয়ার করো। ভিডিওটা যতটা পারবে শেয়ার করে দাও, এবং যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে আছো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর কিছু যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করো। তো এবার আমরা নেক্সট দেখে নিই, নেক্সট কী বলেছে একবার দেখে নিই। নেক্সট বলেছে, এটাই তাহলে আজকের লাস্ট অঙ্ক। তো এখানে কি বলেছে না, কোনো ব্যাংকে কিছু টাকা জমা রাখা 7 বছরে তার সুদে মূলে 1100, আচ্ছা এত টাকা হচ্ছে, সুদে মূলে এত টাকা হচ্ছে, এবং 10 বছরে হচ্ছে এত টাকা। তাহলে 7 বছরে হচ্ছে এত টাকা, 10 বছরে হচ্ছে এত টাকা। ব্যাংক বার্ষিক শতকরা কী হারে সরল সুদ দিয়েছে? তাহলে আমাদেরকে প্রথম বার করতে হবে যে ব্যাংক বার্ষিক শতকরা কী হারে সুদ দিয়েছে, মানে কত হারে সুদ দিচ্ছে সেটা বার করতে হবে। নেক্সট বার করতে হবে এবং কত টাকা জমা রাখা হয়েছিল, অর্থাৎ কত টাকা জমা রাখা হয়েছিল অর্থাৎ মূলধনটা বার করতে হবে। এবং 3 নম্বর কোশ্চেন হচ্ছে, ব্যাংক যদি বার্ষিক 7.5% সুদে সরল সুদের হারে সুদ দিত তবে ওই টাকা কত দিনে সুদে মূলে এত টাকা হতো। 3টা কোশ্চেনে আমাদেরকে অ্যান্সার বার করতে হবে। সেখানে অপশান দেওয়া আছে। তো যারা যারা নিজের থেকে করতে পারবে অবশ্যই আগে ভিডিও পজ করে আগে নিজের থেকে করে নাও, তারপর যদি না পারো তখন অ্যান্সার দেখতে পারো। তো এখানে দেখো, এখানে কি বলা হয়েছে, তো দেখো 10 বছরের সুদ প্লাস আসল কত না 1248 টাকা, এবং 7 বছরের সুদ প্লাস আসল আমরা পেয়ে গেছি 1107 টাকা 60 পয়সা। তাহলে 3 বছরের সুদ এখান থেকে আমরা পেয়ে গেলাম। কারণ দেখো 10 বছরের সুদ আসল আর 7 বছরের সুদ আসল থেকে যদি মাইনাস করি তাহলে আমরা শুধুমাত্র 3 বছরের সুদটা পেয়ে যাব, এবং এখান থেকে আমরা 3 দিয়ে ডিভাইড করলে 1 বছরের সুদ পেয়ে যাব। বোঝা গেছে এতদূর? নেক্সট হচ্ছে 10 বছরের সুদ আমরা পেয়ে গেলাম 468 টাকা। তাহলে 10 বছরের সুদ আমরা পেয়ে গেছি। 10 বছরের সুদ আসল আমরা জানি, 10 বছরের সুদ আসল আমরা জানি 1248। 10 বছরের সুদ হচ্ছে 468, তাহলে আসল কত না 780 টাকা। আমরা একটা প্রশ্নের উত্তর পেয়ে গেছি যে আসল কত টাকা না 780 টাকা। এবার নেক্সট আমাদের কি বার করতে হবে না, আমাদেরকে আর অর্থাৎ সুদের হারটা বার করতে হবে। না সুদের হার আর সমান হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, অর্থাৎ ইন্টারেস্ট ইন্টু 100/p ইন্টু টি। তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা জিনিসের মানটা বসিয়ে নিই। না সিম্পল ইন্টারেস্টটা কত 468 টাকা, তারপর 100 আর 780 হচ্ছে মূলধন, 10 হচ্ছে বছর, তাহলে 6%, অর্থাৎ আমরা আরও পেয়ে গেলাম। তাহলে 1 নম্বর প্রশ্ন ছিল সুদের হার কত না, সেটা আমরা পেয়ে গেলাম 6%। আসল কত টাকা না 780 টাকা। দুটো প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম। এবার আবার কি বলা হয়েছে না, আবার বলা হয়েছে সুদের হার 7.5%। তাহলে সুদ আসল বলে দেওয়া হয়েছে 1423.50 টাকা। এবার সুদের হারটা বলে দিয়েছে যে 7.5%, আর সুদ আসলটাও বলে দিয়েছে, আর আমরা আসলটা তো প্রথমেই বার করেছি 780 টাকা। এবার প্রশ্ন পড়েছে যে সময় কত, তাহলে কত সময়ে এই সুদ আসলটা হবে সেটা বলেছে। আমরা সুদের হার জানি, সুদ আসল জানি, আসল জানি, তাহলে আমরা আসল আর সুদ আসল জানি, আমরা সুদও জানি। তাহলে আমরা প্রত্যেকটা জিনিস যখন জানি তখন সেখান থেকে আমাদের সময়টা বার করে নিতে কোনো ব্যাপার নয়। তাহলে আমাদের প্রথমে ইন্টারেস্টটা বসিয়ে দিচ্ছি। আচ্ছা এখানে কিছু একটা ভুল আছে, সেটা নিজেরা বার করে নেবে। আচ্ছা ভুল নেই, মানে দশমিকগুলোকে তুলে দেওয়া হয়েছে সেই জন্য অনেকগুলো 110 এসে গেছে, তো সেটা নিজের মতো করে বার করে নেবে। তো এখানে টি সমান বেরোচ্ছে 11 বছর। তাহলে 3টা কোশ্চেন এখান থেকে এসেছিলো, 3টা কোশ্চেন কী হয় বার করলাম, বুঝে গেছো। তো মেন জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদেরকে পি আর টি এই জিনিসগুলো লিখে লিখে করতে হবে, তাহলে কি হবে না নিজের বুঝতে সুবিধা হবে, তাহলে অঙ্কটা করতে অনেকটা সহজ হবে। তাছাড়া আর কিছুই নয়, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্টের যাই অঙ্ক থাকুক
কিন্তু খুব সহজেই করা যায়, শুধুমাত্র সূত্রের খেলা, সূত্র বসিয়ে দিলে সব অঙ্কই হয়ে যাবে। এবং কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে যেটা বললাম যে শুধুমাত্র ক্যালকুলেশনটা করতেই প্রবলেম হয়, বাকি কিন্তু খুব সহজ। তাহলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও দেখিয়ে দিলাম। তো 2009-10 লাস্ট পড়েছিল, কারণ এক্ষেত্রে পিএসসি মিসলেনিয়াসের ক্ষেত্রে ম্যাথ অনেকটা কম থাকে, মানে আইসিডিএসের তুলনায়। আইসিডিএসে 100 নাম্বার থাকে, তা পিএসসি মিসলেনিয়াসে তাহলে অত নাম্বার থাকে না, সেই জন্য হয়তো এই চ্যাপ্টারটাকে সেরকম অঙ্ক দেওয়া হয় না। কিন্তু 2009-10 দেখলে অঙ্ক পড়েছে দুটো করে। তো ঠিক একই রকমভাবে আইসিডিএসের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই চ্যাপ্টারটা, কারণ প্রত্যেকটা চ্যাপ্টারই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা কি দুটো অঙ্ক দিয়ে দিতেই পারে, আর কীরকম কোশ্চেন হবে এখন বোঝা যাচ্ছে না। তো প্রত্যেকটা চ্যাপ্টার খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, যত প্র্যাকটিস করবে তত ভালো। প্র্যাকটিসটা হচ্ছে মাস্ট। প্র্যাকটিস করলে পরীক্ষাতে কলম চলবে, নাহলে পরীক্ষাতে ভয়ে হাত পা কাঁপবে, তাছাড়া আর কিছুই হবে না। সময় দেখতে দেখতে 1.5 ঘন্টা চলে যাবে, কিন্তু হয়তো 30 থেকে 40 নাম্বারের বেশি অ্যাটেন্ড করতে পারছে না। তো যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি নাম্বার পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবে, এবং যত বেশি অ্যাটেন্ড করবে 80, 90 যত বেশি অ্যাটেন্ড করবে তোমরা কিন্তু ততটাই মানে চাকরির একটা পাওয়ার কাছাকাছি চলে আসবে। তো সেই জন্য বলছি যত বেশি হোক প্র্যাকটিস করে যাও। আর সময় নেই হাতে, মাত্র হয়তো আর 2 মাস আছে। এই 2 মাসের প্রচুর কিন্তু মানে প্র্যাকটিস করতে হবে, প্লাস বাকি সাবজেক্টগুলো প্রচুর পড়তে হবে। তো এই 2 মাস হাতে, এবার হতে পারে পরীক্ষা পিছালো না পিছালো সেটা পরের কথা, কিন্তু আপাতত যে ডেট দেওয়া হয়েছে সেই ডেটটা একদম ফাইনাল ডেট, সেই ভেবে নিয়ে পড়াশোনা এগিয়ে যাও। তো আজকের মতো এই পর্যন্তই থাকলো, বাই। ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দিও।